ট্রাম্পের ছবি রাখতো, হ্যাঁ, বৃষ্টির জন্য ওরা কোন রকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ভারতের অবস্থান বদলে গেছে অনেক দিকে। আপনি যদি খেয়াল করেন, গতকালকে থেকে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র আছেন, কি জানি রণধীর জয়সওয়াল ব্যক্তির নাম, তিনি একের পর এক ধামাকাদার বক্তব্য দিচ্ছেন। তার এই বক্তব্যে ভারত থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত একটা কাঁপুনি, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের চেহারা একটা খুশি ভাব, একটা স্বপ্ন তৈরি হচ্ছে যে দেখো ভারতের অবস্থান কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন, সুইজারল্যান্ডে জেনেভা বিমানবন্দরে বর্তমানে সরকারের অন্যতম আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে, অর্থাৎ তাকে যে ইতিমধ্যে তার হেনস্থার যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে তুলফার। এরই মধ্যে সম্প্রতি একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে শেখ হাসিনার, যে কল রেকর্ডে তিনি আসলে বলতে বাধ্য হচ্ছে যে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে বা তিনি ক্ষমতার যে ফিরিয়ে পেতে কি যে এক চক্রান্তে লিপ্ত, সেটা আপনারা এই কল রেকর্ডটা শুনলে বুঝতে পারবেন। যেটা আমি রীতিমতো শুনে আমি অবাক হয়ে গেছি যে একজন প্রধানমন্ত্রী ক্ষমতা ফিরিয়ে পেতে তিনি কিভাবে ক্ষমতা পিপাসু হতে পারে, তার কল রেকর্ডটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না। ডক্টর আসিফ নজরুল জেনেভা বিমানবন্দরে কারা মূলত তার উপরে এভাবে হেনস্থা করেছিল, তাদের পরিচয় প্রকাশ হয়েছে, তাদের সে ভিডিওটা দেখবো। ওদিকে ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে তুলফার হয়েছে, শেখ হাসিনা যে কল রেকর্ডটা পাশ হয়েছে, সেই কল রেকর্ডটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশনের ভালো জি তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশনের ভালো জমায়েত করার চেষ্টা করি। হ্যাঁ, একটা কাজ করবো, জি সামনে প্ল্যাকার্ডের সাথে ট্রাম্পের ছবি রাখতো, হ্যাঁ, বৃষ্টির জন্য ওরা কোন রকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। জি আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। জি, একটা একটা ইসের সাথে, স্টিকের সাথে, একটা জি ওই যে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দেবো, ওই রকম ছবি নিয়ে করে আমরা করবো, এই তো। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকে, জি, কাউরা যদি বাধা দেয়, জি, তা ট্রাম্পের ছবির উপরে যদি কোনোই করে, ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। জি, তখন এটা পাঠায় দেওয়া যাবে যে জিনিসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা, জি সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি সবাই থাকবে। জি আপা, দুই পাশেও তারা থাকবে, সবাই একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি। জি জি জি, আয় বাধা দে, দিলে ওই ছবি যখন মিছিলে বাধা দেবে, জি, ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবা। যে ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম। হ্যাঁ, তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো। জি আপা, ঠিক আছে আপা, জি ইনশাল্লাহ। ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করবো। ওটা তো নূর হোসেন দিবস, নূর হোসেনের ছবি থাকবে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, স্বৈরতন্ত্র, জি, সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সে 250 জন এসআই চাকরি দিল না, তাদের বের করে দিল, একটা ছুতা দিয়ে কি নাস্তা নিয়ে গোলমাল করছে। নাস্তা নিয়ে গোলমাল করার জন্য একটা চাকরি তাকে সার্টিফিকেট দেবে না, পাসিং আউট এটা কি ধরনের কথা? এটা হয়নি কখনো। অসভ্যতার একটা সীমা থাকে। আমার এতগুলি পুলিশ মারলো আওয়ামী লীগের, আমরা তো 370 জনের নাম পাইছি, সংখ্যা তো আরো বাড়বে। আমি তো সমস্ত ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি, তারপরে ঘর বাড়ি কত পোড়ালো, এসব হিসাব বাইর করো, সব হিসাব আমরা গন্ডায় করে নেবো। জি আপা। আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে, ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল ওটা সব জায়গায় চালু ওরা দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনালি দিয়ে দেওয়া হচ্ছে। জি জি আপা, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব। জি আপা, তো ওইভাবে ভালো গ্যাদারিং যাতে হয়, কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না। আর এখন তো একটু মোরালি ডাউন আছে, হিলারি আসলো না, তার বান্ধবী আসে নাই। জি, আসার কথা ছিল না, কমলা হ্যারিস কিছুই হয়তো করতে পারতেন না, কারণ সুইজারল্যান্ডের আইন তো সবার জন্য। এখানেও কথা আছে, কথায় আসবো। পুলিশ ডাকতে পারতেন, অথবা এই যে আওয়ামী লীগের নেতারা
আসিফ নজরুলকে ঘিরে ধরে অপমান অসম্মান করার চেষ্টা করছিলেন, এই দূতাবাসের কামরুল সহ দূতাবাসের যে 3 জন ছিলেন গাড়ি চালক সহ, তারা কিন্তু তাদের সঙ্গে কথা বলতে পারতেন, তাদেরকে অনুরোধ করতে পারতেন, সরিয়ে দিতে পারতেন, আসিফ নজরুলকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারতেন। তারা কিছুই করেননি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছেন। তার মানে হচ্ছে আসিফ নজরুলকে অসম্মান এবং অপমান করা হবে, এটা তারা চেয়েছিলেন বলেই আসিফ নজরুল কখন এয়ারপোর্টে আসছেন আওয়ামী লীগের ওই নেতারা জানতেন, এবং এটাও এই দূতাবাসের পক্ষ থেকেই এই তথ্যটি আওয়ামী লীগের নেতাদেরকে সরবরাহ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ভারতের অবস্থান বদলে গেছে অনেক দিকে। আপনি যদি খেয়াল করেন, গতকালকে থেকে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র আছেন, কি জানি রণধীর জয়সওয়াল ব্যক্তির নাম, তিনি একের পর এক ধামাকাদার বক্তব্য দিচ্ছেন। তার এই বক্তব্যে ভারত থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত একটা কাঁপুনি, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের চেহারা একটা খুশি ভাব, একটা স্বপ্ন তৈরি হচ্ছে যে দেখো ভারতের অবস্থান কি। গণমাধ্যমগুলোর একটা নিউজ দেখেছেন, দৈনিক ইত্তেফাকের একটা নিউজ, শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত। এখানে একটা পার্থক্য আছে ওয়ার্ডগত, সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী, আই মিনস পলাতক প্রধানমন্ত্রী। নির্বাসিত মানে যদি বাংলাদেশ ছেড়ে ভারতে এই মুহূর্তে আশ্রিত আছেন। এই বক্তব্যে ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে একটা শোরগোল চলছে এপার বাংলা ওপার বাংলায়। ঘটনার পেঁচটা কোন জায়গায় লাগছে? ট্রাম্প পাশ করার পরপরই হঠাৎ করে ভারত এরকম নানান ধরনের বক্তব্য দিয়েছে, এতদিন যেটা দেয়নি। তবে এখানে আমরা খেয়াল করে দিতে চাই, অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সম্ভবত ফোন আলাপ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেখানে ভারতের প্রধানমন্ত্রী তাকে কংগ্রেচুলেশন করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। দ্যাট মিনস আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী বলেন, প্রধান উপদেষ্টা বলেন, যেটাই বলি আমরা, এটাতে ডক্টর ইউনূসকে ভারত কিন্তু সম্মতি দিয়েছে। তাহলে সাবেক প্রধানমন্ত্রী নির্বাসিত প্রধানমন্ত্রী ইস্যুটা এখানে কেন কাজ করে গেল? আমরা যদি দেখি যে গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মন্ত্রণালয়ের সাংবাদিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলছেন, আমরা এখান থেকে আগেই বলেছি যে ভারত সরকারের আগেই বক্তব্য যে তিনি শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এই বিষয়ে আমাদের অবস্থান এটি। আসলে প্রশ্নটা কি ছিল? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা একটা বার্তা পাঠিয়েছিল, আওয়ামী লীগ বার্তা পাঠিয়েছিল। সেই বিবৃতিতে শেখ হাসিনার নামের শেষে ব্র্যাকেটে প্রধানমন্ত্রী আপনার উল্লেখ করা হয়। এই প্রসঙ্গটা আবার ভারতের একজন সাংবাদিক এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের রণধীর জয়সওয়ালের সামনে প্রশ্নটা তোলেন যে এভাবে যে ভারত কি শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনা করছে, শব্দগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন, শেখ হাসিনাকে ভারত সাবেক প্রধানমন্ত্রী বিচার করে, বিবেচনা করে। তো সাবেক আর নির্বাসিত শব্দটার মধ্যে কি পার্থক্য আছে? ধরেন সাবেক মানে হচ্ছেন, আমরা যদি ধরি বেগম খালেদা জিয়া, তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাননি, ক্ষমতা হস্তান্তর হয়েছে, জেল খেটেছেন, সেটা আলাদা। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে নির্বাসিত শব্দটা কেন আসলে অনেকে লাগাতে চাচ্ছে বা পলাতক? কারণ 5ই আগস্টের সেই অভ্যুত্থানের দিন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন হেলিকপ্টারে বা সেনাবাহিনীর একটা বিশেষ ফ্লাইটে। তো সেই ক্ষেত্রে ভারতের সাংবাদিকরা জানতে চাচ্ছে যে ভারত সরকার আসলে কিভাবে শেখ হাসিনাকে দেখছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা ছিল। ভিডিওটি ভালো করে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।